গুম খুনের মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসাবে অর্থাৎ স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না। তিনি বিএনপির 237টা সিটের নমিনেশন দিছে, বাকিগুলো তার জোট সঙ্গীদের দিবি। তো জোট সঙ্গী সবাই হারবি, একটাও জিতবি না, লিখে রাখেন। বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই। জামাত একটা সিদ্ধান্ত নিয়েছে যে শেষ মুহূর্তে তাদের প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন এনে তারা চমক দেখাবে শেষ মুহূর্তে, এবং কেন্দ্রীয়ভাবে জামাত আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। 1600 নমিনেশন বিক্রি করলেন, এর মধ্যে যে স্যাম্পলটা প্রথম ছাড়লেন মার্কেটে, এই সুজন, এটা একটা স্যাম্পল। তো এই স্যাম্পলটা অনেকেই গ্রহণ করছে, অনেকে এটা নিয়ে হাসি তামাশা করছে। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা জানেন যে বর্তমান নমিনেশনের যে ইস্যুটা, এনসিপি কিন্তু নতুন একটা চমক দেখাইছে, যেটা সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরপাক খাচ্ছে। তারা একটি অটো রিক্সাওয়ালাকে একটি নমিনেশন পেপার দিয়েছে। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? এখন রিক্সাওয়ালার যে আসন, সেই আসন থেকে নির্বাচন করাটা কিন্তু বিষয় না। এখানে একটা নতুন চমক এনসিপি দেখাইছে, যেটা বিএনপির মধ্যে কিন্তু এটা হয়নি। কেননা বিএনপির যে নমিনেশনের বিতরণ, সেটা নিয়ে কিন্তু কন্দল সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে মারপিট, জ্বালাও পোড়াও এবং অস্থিতিশীল পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। কাজেই দর্শক, আগামী নির্বাচনে আপনারা কি মনে করেন, এই যে রিক্সাওয়ালা অথবা এনসিপির যে নতুন নতুন চমক আসতেছে, অন্যদিকে জামাতের যে নির্বাচনী প্রচারণা, সেটা থেকে বাংলাদেশের জনগণ বা আপনারা কি তাকে সামনের নির্বাচনে কি পরিমাণ সাপোর্ট করবেন, বা অথবা আগামী নির্বাচনে জামাতে কি গুরুত্বপূর্ণ আসনগুলোতে নির্বাচন হচ্ছে? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। যিনি জামাতের নমিনেশন পেতে পারেন এবং এমপি হতে পারে জনাব ডক্টর মাহমুদুর রহমান। এটা জনগণের প্রত্যাশা। কিন্তু মাহমুদুর রহমান স্যার নির্বাচন করবেন কি করবেন না, ইটস আপ টু হিম। এবং তারা নিজেরাই আলাদা রাজনৈতিক দল করবেন কিনা, বা নির্বাচন না করে এই নিরপেক্ষ গ্রাউন্ড থেকে ন্যারেটিভ নির্মাণ অথবা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করাটাই জরুরত কিনা, অথবা সরাসরি ক্ষমতা আসতে পারলে প্রেশার গ্রুপ হওয়ার কি দরকার, নানান প্রশ্ন তার সামনে আসবে। তাই আমি বিশ্বাস করি জাতির বৃহত্তর স্বার্থে যেটা, সেটাই হবে। তবে এখানে আমার এই বিশ্লেষণে এটা একটা পার্ট থাকবে যে তাদের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা উচিত না সরাসরি নির্বাচনী রাজনীতিতে আসতে পারে। এরপরে সাংবাদিকদের নমিনেশনের প্রশ্ন আসলে জামাতের নমিনেশন নিতে পারে এবং যোগ্য হেভিওয়েট সবার আগে আসবে মাহমুদুর রহমানের নাম। সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে মেইন স্ট্রিম ওই রকম সাংবাদিক না, যে কোনো টিভিতে বা পত্রিকার সম্পাদক এরকম না, তবে বাংলা এডিশন চালান এবং সব সাংবাদিকদের আব্বা। যত টিভি সাংবাদিক দেখেন, তারা তাদের যে সোর্স, তাদের যে ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটি, কিসের ক্যাপাসিটি, কি করবে। জামাত তাদের চাইতে এই সাংবাদিক ইলিয়াস একা তাদের চাইতে বেশি হ্যাডম রাখেন। তার যে প্রভাব এখনো ডিসি অফিস, এসপি অফিস, বিভিন্ন জায়গায় ইলিয়াস ফোন করলে, ইলিয়াস ইনভেস্টিগেশন করতে গেলে যে একটা তাসির, বা ইলিয়াস যদি কোনো একটা বিষয় ইনভেস্টিগেশন করে সেটা প্রচার করে, তার চ্যানেলে আপলোড করে দেন। ওইসব যমুনা টিভি, অমুক টিভি, তমুক টিভির চাইতে ব্যক্তি ইলিয়াসের প্রভাব অনেক। দিস ইজ রিয়ালিটি। আপনি মানেন আর না মানেন, ইলিয়াস একটা কথা বললে সমাজকে যেভাবে নাড়া দেয়, রাষ্ট্রকে যেভাবে নাড়া দেয়, ইলিয়াসের ইনভেস্টিগেটিভ রিপোর্ট পুরো প্রশাসনকে যেভাবে নাড়া দেয়, বাংলাদেশের কোনো সাংবাদিক, কোনো টেলিভিশন চ্যানেল রিপোর্ট ওইভাবে নাড়া দেয় না। দিস ইজ ট্রু। অতএব সেখানে ইলিয়াসকে মনোনয়ন দেয়, এগুলো আসতে পারে। আমিরে জামাতের সাথে যুক্তরাষ্ট্রে বসে মিটিংও করেছেন, অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। অনেক বিরাট বিরাট সাংবাদিক তারা হঠাৎ করে রাজনীতিতে এসেছেন, দায়িত্ব নিয়েছেন, এটা হয়েছে। বৃহত্তর প্রয়োজনে সাংবাদিকতা ছেড়ে ক্ষমতার প্রশ্নে, যেহেতু বিষয়টা এরকম যে ইলিয়াস, পিনাকি, মাহমুদুর রহমান এরা যদি কোনো একটা পক্ষে মন নেয়, তাহলে জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি আগামী 100 বছরের জন্য পরিবর্তন হয়ে যেতে পারে, জাস্ট তাদের রাজনীতিতে আসার সিদ্ধান্ত। এই জন্য এটা তারা করতে পারে।
এখানে প্রেশার গ্রুপ হিসেবে থাকাটাও জরুরি। তবে প্রেশার গ্রুপ হিসেবে, সাংবাদিক হিসেবে, নিউট্রাল অ্যাক্টিভিস্ট হিসেবে পিনাকি ভট্টাচার্যের কথা আর কি বললাম, এটা তো আর বলে শেষ করা যাবে না। পিনাকির যে জনপ্রিয়তা, তার যে রাজনৈতিক জ্ঞান, তার যে দূরদর্শিতা। পিনাকি কি? পিনাকি না সাংবাদিক না অ্যাক্টিভিস্ট, আবার সাংবাদিক আবার অ্যাক্টিভিস্ট আবার পলিটিশিয়ানও বলা যায়, কারণ তিনি এখন মপ করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন। তো এই জায়গায় আমি বলবো যে মিনিমাম মাহমুদুর রহমান কিংবা ইলিয়াস এরা রাজনীতিতে আসতে পারেন। আর পিনাকি এইভাবেই থাকুক। পিনাকির মতো একজন লোক সাইজ করার জন্য দরকার আছে। এই সুজনটাকে দেওয়ার ব্যাপারটা কেমন দাঁড়াইছে জানেন? এটা একটা মজার ব্যাপার দাঁড়াইছে। হ্যাঁ, মজার ব্যাপার। ওই যে আমরা সিনেমা বানাইতে গেলে কিছু মজা রাখি না, সিরিয়াস গল্পের সাথে ফাইট রাখি, টেনশন তো থাকেই, তারপরে আবার কিছু কমেডি সিকোয়েন্সও রাখি মানুষকে একটু রিলিফ দেওয়ার জন্য। আমার মনে হয় ওই সুজনের দাঁড়ানোটা ওরকম রিলিফ দেওয়ার জন্য। পাশ করুক না করুক, ওই আসনটা নিয়ে আলোচনায় থাকবে। আমি বিশ্বাস করি, সুজন নিজেও বিশ্বাস করে না যে সে পাশ করবে ওই আসনে, আলোচনায় থাকার জন্য। কিন্তু এখানে একটা প্রশ্ন দেখা দিছে, এই যে 1500-1600 নমিনেশন বিক্রি করলেন, এর মধ্যে যে স্যাম্পলটা প্রথম ছাড়লেন মার্কেটে এই সুজন, এটা একটা স্যাম্পল। তো এই স্যাম্পলটা অনেকেই গ্রহণ করছে, অনেকে এটা নিয়ে হাসি তামাশা করছে। ওই যে আমি বললাম না, কমেডি সিকোয়েন্সের মতো হয়ে গেছে, সিরিয়াসলি কেউ নিতেছে না। কিন্তু আগামী রাজনীতিটা তো ভাই সিরিয়াসলি নিতে হবে, হেলায় ফেলায় নিলে হবে না। এই যে আগামী যে নির্বাচন, এই নির্বাচনটা ভাই খুবই সিরিয়াসলি নিতে হবে। এই নির্বাচনে যদি কিছু না করতে পারেন আপনারা, আর কখনো কিছু করতে পারবেন না। আপনারা বলেন যে আমরা 10 বছর পরে হইলো যায়া নিজের পায়ে দাঁড়াবো, এখন এককভাবে যাইতে চাই। এটার পক্ষে আমি। হ্যাঁ, এককভাবেই যান, কোনো দলে যাওয়ার দরকার নাই। কারণ কি জানেন, জামাত এই মুহূর্তে বোধহয় আপনাদের নিয়ে আর ভাবতেছে না। হ্যাঁ, একটা টাইমে ওনারা দরজা খোলা রাখছিল, কিন্তু আপনারা যান নাই কেন? ওই যে একটা ইসলামিক ট্যাগ আপনাদের পিছনে লাগাইতে চান নাই। আপনারা সেকেন্ড রিপাবলিক ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, এরকম কথাবার্তা ইদানিং বলতেছেন, ইদানিং না আগে থেকেই বলতেছেন, ঠিকই আছে। আপনারা সেকেন্ড রিপাবলিক ডেমোক্রেসিতে বিশ্বাস করেন যেহেতু, ওইভাবেই থাকেন। আপনারা একটা বিপ্লবী দল, অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের জন্ম। কিংস পার্টি বলে অনেকে, কিন্তু সেটার লক্ষণ এখনো দেখতেছি না। কারণ কিংস পার্টির তো টাকার অভাব থাকার কথা না, কিন্তু এনসিপির মধ্যে টাকার অভাব আছে। টাকার অভাব আছে বলেই কিন্তু এই মুহূর্তে একটা থমথমে ভাব। এই যে ওনারা বলে 300 আসনে ওনাদের ক্যান্ডিডেট দিবে, বাংলাদেশে 300 আসনে, এইটা আমি ঠিক পুরোপুরি বিশ্বাস করি না। এইটা হয়তো বলার জন্য বলা। 300 আসনে নির্বাচন করতে গেলে ভাই মিনিমাম পকেটে রাখতে হবে 500 কোটি টাকা। হ্যাঁ, পকেটে 500 কোটি টাকা নিয়ে নামতে হবে 300 আসনে নির্বাচন করতে গেলে। যেমন দেখেন, এই যে সুজনর দিচ্ছেন, সুজনের তো কোনো টাকা পয়সা নাই, তাকে তো টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে, তাহলে সে নির্বাচন করবে কিভাবে? এই জন্যই বললাম প্রচুর টাকার দরকার হবে। আর যদি ওই মামদানি স্টাইলে যান, নিউ ইয়র্কের মেয়র মামদানি স্টাইলে যান, সেটাও কিন্তু একটা রাস্তা খোলা আছে টাকা ছাড়া নির্বাচন করার। কিন্তু সেই সময়টা বোধহয় এখন হাতে নাই, সময়টা পার হয়ে গেছে। হ্যাঁ, ওই টাইমটা চলে গেছে। এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, ওই চেতনাটা এখন ওইভাবে আর সামনে আনতে পারবেন না। মানুষের সয়ে গেছে অনেক কিছু, আমি বাস্তবতা তুলে ধরতেছি ভাই। হ্যাঁ ভাই, মানুষের সয়ে গেছে, মানুষ আর সেভাবে ভাবতেছে না। ভাবতো যদি, তাহলে তো ভাই সবাই এনসিপি কে নিয়েই মাতামাতি করতো। কিন্তু মাতামাতি করতেছে কাদেরকে নিয়ে? বিএনপি এবং জামাতে ইসলাম, এই দুইটা দলকে নিয়ে। আর ওনারা এই দুই দলের সাথে জোট করবে না। আর জোট না কইরা যদি ভাই ওনারা কোনো আসন না পায়, ধরে নেন একটা আসন পাইছে, হাসনাত আব্দুল্লাহর আসনটা পাইছে, ধরে নেন দেবিদ্বারে, একটা আসন পাক না, অসুবিধা কি? একজন যাক না, মাঠে থাকবে, মজলুমের পক্ষে থাকবে, মজলুমের পক্ষে হইয়া মাঠে কথা বলবে। সংসদে যাইতে হবে এমন কোনো কথা না, কিন্তু মাথা নত করা যাবে না কারো কাছে। যদি মাথা নত করেন, তাহলে এই যে নাহিদ ইসলাম সাহেব, আপনি ভবিষ্যতে কি হবেন জানেন? ভবিষ্যতে হয়তো একজন জুনাইদ সাকি হবেন, নাহলে ভিপি নূর হবেন, না হলে ওই যে মান্না ভাইয়ের মতো একজন রাজনীতিবিদ হবেন, না হলে আন্দালিব পার্থ হবেন, এরকম কিছু একটা হবেন।
এর বাইরে যাইতে পারবেন না। হ্যাঁ ভাই, কয়েকদিন আগেই জানলাম, কোথা থেকে জানি, আন্দালি পার্থের মার্কা হচ্ছে গরু গাড়ি মার্কা, ওনার প্রতীক গরু গাড়ি। আগে জানতাম না। এইভাবে ভাই অনেকেরটাই জানি না। হ্যাঁ ভাই, 2-4টা জানি, বাকিটা আমি জানি না। আর বাকিটা আমি কেন ভাই, আপনারাও জানেন না, অনেকেই জানেন না। বাংলাদেশে এরকম দলের অভাব নাই তো ভাই। আর ওই অভাব নাইর মধ্যে যদি এনসিপি ঢুইকা যায়, তাহলে ভাই অনেক কষ্ট পামু। তাই বলবো, কারণ লেজুর হওয়ার দরকার নাই, বড় নৌকার পিছনে ছোট নৌকা হওয়ার দরকার নাই। এককভাবেই আগায়া যান আর সঠিক রাজনীতি করেন, বেঠিক কাজ করেন না। বেঠিক কাজ করলে ভাই ওই যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, ওরকম হয়ে যেতে পারে। এর মধ্যে একটা বেঠিক কাজ তো করছেনি, সত্যকে সামনে তুলে আনতে হবে। দেখেন ভাই ব্রাদার, এই যে হ্যাঁ না ভোট কার সবচেয়ে বেশি দরকার বলেন তো? এনসিপির না? তারাই তো সবচেয়ে বড় বিপদে, তাদেরই তো দরকার হ্যাঁ না ভোট। এই গণভোটটা জাতীয় ভোটের সঙ্গে হবে, এটা তারা কেন আগেই মাইনা নিল? বিএনপির সাথে সুর মিলায়া তারা বলছে না একসঙ্গে হইল অসুবিধা নাই, কিন্তু জামাতে ইসলাম এবং 8 দল তারা বলছে আগেই দিতে হবে, কিন্তু সেটা হয় নাই। আর সেটা হয় নাই বলে এখন তাদেরকে খোঁচা দেওয়া হয়, তাদের নিয়ে মস্কারা করা হয়। হ্যাঁ, অনেকেই বলতাছে কোথায় গেল তাদের সেই দাবি দাওয়া, পিআর নিয়ে দাবি দাওয়া, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি দাওয়া, সব দাবি দাওয়া হাওয়া। এখন তারা গঙ্গার পাশে চলে গেছে, যমুনা থেকে গঙ্গার পাশে যায় দাঁড়ায় আছে, এরকম খোঁচা দিচ্ছে না। কিন্তু এই দাবি দাওয়াটা কার? এটা তো এনসিপির দাবি। তাদের দাবির জন্য জামাত ইসলাম এবং 8টা দল লড়াই করতেছে, তাদেরকে এখন কটু কথা শুনতে হইতাছে। আর ওনারা আগেই চলে গেছে জাতীয় নির্বাচনের সঙ্গেই। তার মানে কি জানেন, একটুখানি হয়তো হাত মিলাইছে। হ্যাঁ ভাই, আসন ভাগাভাগির একটা চিন্তা তাদের মধ্যে আসছে, না হলে তাদের দাবি নিয়ে অন্যরা লড়াই করতেছে, তারা কেন চুপ? প্রশ্নটা আসে না ভাই? নিশ্চয়ই আসে। এটা থেকে বুঝা নিয়েন, তলে তলে ভাই কিছু একটা করতে চাইছিল, কিন্তু এখন বোধহয় আর সেই রাস্তাটাও খোলা নাই। এই কুলো নাই, এই কুলো নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এককভাবে আগান, সময় চলে গেলে পাবেন না। ঠিক সময় ঠিক কাজটা করতে হয়। দেখেন, এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে যখন বিচার চলতেছিল, মানে রায়ের আগে যদি এই অডিও কলটা, ইদানিং একটা অডিও কল শুনতেছেন না, চারিদিকে ছড়ায় গেছে, হাসান মাহমুদ আর শেখ হাসিনা। হাসান মাহমুদকে তো আপনারা চিনছেনই, না চিনার কোনো কথাই না, কারণ উনি অনেক রকম তরকারি দিয়ে ভাত খাইতে ভালোবাসে। যাই হোক, ওনার একটা বড় গুণ ছিল কি, বেগম খালেদা জিয়ার চরিত্র নিয়ে কথা বলা। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি মুক্তিযোদ্ধা স্বীকার যাইতো না, খুনি বলতো, বঙ্গবন্ধুর খুনি হিসাবে কথা বলতো। বেগম খালেদা জিয়া নিয়ে তো যা ইচ্ছা তাই বলতো, তারেক রহমানকে যা ইচ্ছা তাই বলতো। যাই হোক, সেই লোকটির সঙ্গে একটা অডিও কল ফাঁস হয়েছে, সেই অডিও কলটা আপনারা শুনছেন। ওইখানে একটা কথা নিয়ে খুব আলোচনা হইতেছে। সেই কথাটা কি জানেন? আমি এত মানুষ মাইরা আর থাকতে চাই না। কে বলছে? শেখ হাসিনা। এই অডিও কলটা বিচারের আগে, রায়ের আগে আসলে খুব ভালো হইতো না? ওনার উকিল এটা পেশ করতে পারতো আদালতে, দেখেন আমার মক্কেল মানুষ মাইরা আর ক্ষমতায় থাকতে চায় না, এই কথাটা তো বলছে, তাই না? কিন্তু এই অডিও কলটা এআই দিয়ে তৈরি। অনেকেই বলতেছে এটা এআই দিয়ে তৈরি। হ্যাঁ ভাই, হইতে পারে, আবার নাও হইতে পারে। নাও হইতে পারে কেন? দেখেন, আমি একটুখানি বুঝাইবার চেষ্টা করি। এই যে শেখ হাসিনা যেদিন চলে যায় 5ই আগস্ট, ওনার সঙ্গে 14-15টা সুটকেস গেছিল না? হয়তো আরো বেশি গেছিল, আমার ঠিক মনে নাই, কিন্তু 14-15টা সুটকেস গেছিল। আপনারা একটু চিন্তা করেন তো, এক একটা সুটকেস যদি আপনি 10 মিনিট করেও সময় দেন, এই 14-15টা সুটকেস গুছাইতে তো ভাই 2-2.5 ঘন্টার ব্যাপার। কিন্তু ওনাকে তো দেওয়া হয়েছিল 45 মিনিট। আমরা এগুলা শুনছি না যে 45 মিনিটের মধ্যে আপনাকে দেশ ছাড়তে হবে, চারিদিক দিয়ে ঘেরাও করে ফেলাইছে গণভবন, সময় নাই, সময় যাচ্ছিল টিক টিক করে। আর উনি ওই টাইমে ওই 14টা সুটকেস গুছাইবে? ভাই, মৃত্যু আমার চারিদিক থেকে ঘিরে আসতেছে, আমি সুটকেস গুছাবো না।
সুটকেস আগেই গুছাইছিল। উনি মনে মনে সিদ্ধান্ত নিছিল যে আমি চইলা যাবো পার্শ্ববর্তী দেশে। হ্যাঁ, ওই অডিও কল থেকে এটা বোঝা যায়। উনি বলতেছে না যে আমি আর মানুষ মাইরা থাকতে পারুম না। আবার এমনও হইতে পারে রায় ঘোষণার পর চিন্তায় আসছে হাসান মাহমুদের, সে তো ইউরোপে কোন একটা দেশে আছে আর উনি দিল্লিতে, যে আমরা এমন একটা কথাবার্তা বলি, বইলা রেকর্ড কইরা ফাঁস কইরা দেই, এতে বোঝা যাইব যে আপনি মানুষ মাইরা থাকতে চান নাই দেশে, এটা বুঝাইবার জন্য। কিন্তু ওইটাই যদি হয়, ওই 45 মিনিটে কিভাবে এই সুটকেস গুলা গুছাইলো? তার মানে উনি চইলা যাইবে, পালায়া যাইব, এই সিদ্ধান্তটা উনি নিয়ে নিছিল। এটা আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, এই অডিও কলে কিছু যায় আসে না, এরকম আরো অনেক অডিও কল আসবে, কিন্তু উনি আসতে পারবেন না। উনি দি এন্ড হয়ে গেছে ভাই। জুলুম করলে ভাই কেউ রক্ষা পাবে না, অত্যাচার করলে কেউ রক্ষা পাবে না, কারণ শয়তান তো ভাই কারো পিছ ছাড়ে না। একটা জিনিস মনে রাখবেন ভাই, শয়তান কিন্তু শুধু শয়তানের পিছনে লাইগা থাকে না ভাই, ভালো লোকের পিছনেও শয়তান লাইগা থাকে। এক গ্রামের এক কৃষক জানেন একটা গাধা পালতো। সে করছে কি জানেন, গাধাটাকে গাছের সাথে বাইন্দা শহরে গেছে কিছু কিনতে। এর মধ্যে এক শয়তান আইসা ওই গাধাটারে দিছে ছাইরা। ওই গাধা যায়া এক কৃষকের ক্ষেত ভাই পাড়ায়া টাড়ায়া নষ্ট কইরা ফেলাইছে। আর ওই কৃষকের বউ রাগের ঠেলায় লাঠি দিয়া ওই গাধাটারে পিটায়া মাইরা ফেলাইছে। ওই কৃষক যখন গঞ্জে থেকে ফেরত আইছে আর সে যখন দেখছে তার গাধারে মাইরা ফেলাইছে, সে ভাই দা নিয়া ছুইটা গিয়া ওই কিষানিরে, মানে ওই কৃষকের বউরে মাইরা ফেলাইছে। এটা শুনলো যখন ওই কৃষক, সে ছিল খেতে, ওইখান থেকে লাঠি নিয়ে দৌড়ে আইসা এই কৃষকের মাথার মধ্যে দিছে বাড়ি। এই কৃষক জায়গা শেষ। এই যে যার গাধা, তার বউ আবার এটা শুনছে যে তার জামাইরে মাইরা ফেলাইছে। সে তার দুই ছেলেকে ডাইকা বলছে এক্ষুনি যায় তার বাড়িতে আগুন লাগায় দে। মিড নাইটে যায়া ওই দুই ছেলে ওই কৃষকের ঘরে আগুন লাগায় দেয় এবং মনে মনে ভাবতে থাকে ওই আগুনের সাথে ওই কৃষকও পুইরা মারা গেছে, কিন্তু সে মরে নাই, সে ছিল বাইরে। ওইখান থেকে যখন সে দেখলো তার ঘরে আগুন লাগাই দিছে, সে একটা দা নিয়ে যায় ওই দুই ছেলেকে স্পটে ভাই শেষ করে দিছে এবং ওই দুই ছেলের মাকেও শেষ করে দিছে। শেষ করে দেওয়ার পর যখন তার রাগ ঠান্ডা হয়েছে, তখন সে বুঝতে পারে যে দুই পরিবারের সবাই শেষ, আমি একাই বাইচা রয়েছি। তাকে হতাশায় পাওয়া যায়। তখনই পিছন দিক দিয়ে আইসা ওই শয়তান হাসতে থাকে, বলে তুই হাসস কেন? দেখ, আমি তোদের মধ্যে একটা গাধা ছাইড়াই দিছিলাম, আমি সেই শয়তান একটা গাধা ছাইড়াই দিছি। আর ওই গাধা একটু খ্যাত নষ্ট করছে দেখা তোরা এমন ভাবে রিয়েক্ট করলি, এত ওভার রিয়েক্ট করলি, তোদের ভিতরে শয়তানটা বাইরে চলে আসলো। ওই ভিতরে শয়তানটা বাইরে আইসা একজন আরেকজনের উপরে প্রতিশোধ নিলি। শয়তান যাওয়ার আগে শুধু বইলা গেল, আমি কিন্তু শুধু একটা গাধা ছাড়ছি, আর কোনো আকাম আমি করি নাই। বাকি কাজগুলা তোরা নিজেরা করছ। তোদের রাগ ক্রোধ নিজেরা প্রকাশ করছ, একজন আরেকজনের শেষ করছ। ঠিক তেমনি ভাই শয়তান এরকম গাধা ছাইড়া দেয় আমাদের পরিবারের ভিতরে, আমাদের সমাজের মধ্যে। হ্যাঁ ভাই, পরিবারেও পাবেন, সমাজেও পাবেন, এবং এই গাধা ছাইড়া দেওয়া হয় রাজনীতির মধ্যেও। রাজনীতির মধ্যে এই গাধা একজনের ফসল নষ্ট করে আসবে, আরেকজন ক্রোধে তাকে কিল করবে, সে তাকে কিল করবে। এইভাবে প্রতিশোধের রাজনীতি চলতে থাকবে যদি ভিতরে শয়তান থেকে আপনি মুক্ত না হইতে পারেন। ওই ভিতরের শয়তানটাকে দূর করতে হবে। শেখ হাসিনার ভিতরের শয়তানটা তাকে কোনোদিনই ভাই শান্তিতে থাকতে দেয় নাই, বারবার প্রতিশোধের রাজনীতি শিখাইছে, যার জন্য প্রতিশোধ নিতে নিতে ক্লান্ত হয়ে গেছিল। হ্যাঁ ভাই, মানুষ মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়া যদি ওই অডিও কল সত্যি হয়, তখন বলতেছে আমি আর মানুষ মাইরা থাকতে চাই না, মানে টায়ার্ড হয়ে গেছে। বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, শয়তান কিন্তু এরকম একটা গাধা আমাদের সমাজে, আমাদের পরিবারে এবং এই রাজনীতিতে ছাইরা দিয়ে রাখছে। সবাই সাবধান, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।